আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনারা দেখবেন আলটিমেট ইফ ফর্মুলা টিউটোরিয়াল। আলটিমেট টিউটোরিয়াল এই জন্যই বলা হচ্ছে কারণ আজকের ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার পর আপনার আর কোনোদিনই ইফ ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। যে কোনো সিচুয়েশন অনুযায়ী আপনি ইফ ফর্মুলা নিজে থেকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল ক্লাসে যাওয়া যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি বোনাস দেওয়া আছে 5,000, সেলস টার্গেট 50,000, সেলস দেওয়া আছে 70,000, ডু গেট বোনাস। যেহেতু সেলস বেশি হয়েছে টার্গেটের তুলনায় তাহলে বোনাস পাবে ইয়েস, এবং ইউর বোনাস 5,000। যেহেতু এখানে একজনের হিসাব দেখানো হয়েছে তাই এটা মুখে মুখে করে নেওয়া যাচ্ছে, কিন্তু যখন শত শত হাজার হাজার মানুষের হিসাব হবে তখন অবশ্যই ফর্মুলা ব্যবহার করতে হবে। এখানে আমরা ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফর্মুলাটা দেখা যাচ্ছে, আবার এন্টার প্রেস করলে ফর্মুলাটা ক্লোজ হয়ে যাচ্ছে। ফর্মুলাটা ওপেন হওয়া অবস্থায় আমরা অন্যান্য সেলে ক্লিক করব না, আগে এন্টার প্রেস করে এটা ক্লোজ করে নিতে হবে, কেননা অন্য সেলে ক্লিক করলে অন্য সেলের নাম্বারটা এখানে উঠে যাবে। এই সম্পূর্ণটা আমরা একবার টাইপ করে দেখাবো। এন্টার প্রেস করলাম, এইটা এখান থেকে ডিলিট প্রেস করে কেটে দিলাম। দেখেন সমান সমান ইফ, এখানে ইফের ফর্মুলা সাজেস্ট করেছে, ডাবল ক্লিক করব, এরপর এই সেলটা ক্লিক করলাম, এই সেলের নাম্বার আসলো, শিফট চেপে ধরে ফুল স্টপে ক্লিক করলে গেটার দেন চিহ্ন আসলো, ইকুয়াল টু দিলাম, এরপরে এই সেলটা ক্লিক করলাম। এখানে লজিক্যাল টেস্টটাই বুঝালো এইটা যদি বড় হয় বা সমান হয় এইটার। এরপরে কি আছে, এখানে কমা আছে, কমাটা দিতে হবে। এরপর ভ্যালু ট্রু, ভ্যালু ফলস, দুইটা কমেন্ট এখানে লিখতে হবে। লজিক্যাল টেস্টটি মানলে কি হবে সেটা লিখতে হবে প্রথম কমেন্টে, লজিক্যাল টেস্টটি না মানলে কি হবে সেটা লিখতে হবে দ্বিতীয় কমেন্টে, এবং কমেন্টগুলো লিখতে হবে ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের ভিতরে যদি কমেন্টগুলো আলফাবেট দিয়ে লিখি। এখানে আমরা ইয়েস লিখে দিই, ইয়েসটা কোটেশন মার্কের ভিতরে লিখতে হবে। এরপরে আছে কমা, এরপর এখানে কোটেশন মার্কের ভিতরে নো লিখে দিই। তাহলে ভ্যালু ফলসের জায়গায় আমরা লিখলাম এই শর্তটা না মানলে যা হবে সেইটা। এরপরে শেষের ব্র্যাকেটটা ক্লোজ করলেও হয়, না করলেও হয়, এন্টার দিলে এখান থেকেই ব্র্যাকেট দিয়ে দেয়, ইয়েস চলে আসলো। এরপর আমি এখান থেকে যদি সেলসটা কমিয়ে 45,000 করে দেই তাহলে দেখতে পাচ্ছেন এখানে নো চলে আসছে অটোমেটিক্যালি। আবার এখান থেকে 50,000 করে দেই, মানে সমান সমান যদি করে দেই তাহলেও এখানে আবার ইয়েস চলে আসবে। এরপরে সূত্রটা আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন লজিক্যাল টেস্টই একদম সিমিলার, শুধু কমেন্টগুলো ভিন্ন। এখানে লজিক্যাল টেস্টার পরে কমেন্ট লেখা আছে, এই সেলটা ক্লিক করা হয়েছে, কমা দিয়ে 0 দেওয়া হয়েছে। এর মানে বোঝানো হয়েছে এই শর্তটা যদি মানে তাহলে এই সেলটাতে যা আছে সেটা এখানে চলে আসবে, এবং যদি না মানে তাহলে অটোমেটিক্যালি 0 চলে আসবে। এইটা একটু আমরা টাইপ করে দেখাবো। সমান সমান ইফ, ডাবল ক্লিক, এরপরে এইটা গেটার দেন ইকুয়াল টু এইটা যদি বড় বা সমান হয় এইটার চেয়ে কমা, এরপরে এই সেলটা ক্লিক করলাম, তাহলে এই সেলে যেই অ্যামাউন্ট থাকবে সেটা আসবে, কমা দিয়ে 0 টাইপ করলাম, আর যদি এই শর্তটা না মানে তাহলে 0 আসবে। হয়ে গেল। এখন ভাবতে পারেন এইখানে ক্লিক না করে আমি যদি এখানে 5,000 টাইপ করে দিই তাহলে হবে কি না? অবশ্যই হবে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। পরবর্তীতে বোনাসের অ্যামাউন্ট যদি আমি এখান থেকে চেঞ্জ করে দেই, 5,500 দিয়ে দেই, কিন্তু এইখানে 5,000ই রয়ে গেল, কেননা কমেন্টে আমরা যা লিখবো এখানে রেজাল্টটা তাই দেখাবে। সেক্ষেত্রে আমরা এখানে 5,000 না লিখে এই সেলটা ক্লিক করে দিব, তাহলে এই সেলে যা থাকবে সেটাই রেজাল্ট আসবে। এখন আমরা মূল কনসেপ্টটা আরেকবার ব্যাখ্যা দিয়ে তারপরে পরবর্তী উদাহরণে চলে যাব। ইফ ফাংশনের মূল কনসেপ্টটা হচ্ছে, প্রথমে লজিক্যাল টেস্ট থাকবে, এরপরে ভ্যালু ট্রু মানে লজিক্যাল টেস্টটি মানে শর্তটি মানলে যা হবে সেই কমেন্টটি লিখতে হবে, তারপরে কমা দিয়ে লজিক্যাল টেস্টটি না মানলে কি হবে সেই কমেন্টে লিখতে হবে। তার মানে একটা লজিক্যাল টেস্ট দিয়ে দুইটা কমেন্ট লেখা যাবে। এই উদাহরণটার মধ্যে আপনারা শুধু খেয়াল রাখবেন, ডেবিট সাইডটা যদি বড় হয় তাহলে লাভ হবে, ক্রেডিট সাইডটা যদি বড় হয় তাহলে লস হবে। এখানে এগুলোকে আমি সামের মাধ্যমে যোগ করে দিয়েছি। এখন এইখানে ডাবল ক্লিক করলে এইখানে ফর্মুলাটি দেখতে পাচ্ছেন, সমান সমান ইফ, এই সেলটা ক্লিক করলাম, গেটার দেন চিহ্ন, এই সেলটা ক্লিক করলাম, তার মানে এইটা যদি বড় হয় এইটার চেয়ে তাহলে কি হবে, বেনিফিট, কমা দিয়ে বেনিফিট লিখে দিলাম। এরপরে কমা দিয়ে আবার ইফ টাইপ করলাম, এই সেলটা ক্লিক করলাম, ইকুয়াল টু চিহ্ন দিয়ে এই সেলটা ক্লিক করলাম, কমা দিয়ে এখানে লিখলাম ইকুয়াল, কারণ এইটা সমান হলে এখানে ইকুয়াল হবে, কমা দিয়ে লস লিখে দিলাম। এইখানে যেমন বেনিফিট লেখার পর আবার ইফ দিয়ে আর একটা শর্ত টাইপ করে ইকুয়াল লিখেছি। এখন আপনারা ভাবতে পারেন এইখানে আমরা ইফ টাইপ করে এরপরে এইটা লেস দেন এই সেলটা ক্লিক করে কমা দিয়ে এরপরে কেন লস লিখলাম না? কেননা একটা লজিক্যাল টেস্ট দিয়ে দুইটা কমেন্ট লেখা যায়। প্রথমটার ক্ষেত্রে আমার দুইটা লেখার দরকার পড়েনি তাই লিখিনি, দ্বিতীয়টার ক্ষেত্রে দুইটা লেখার দরকার পড়েছে তাই লিখেছি। আর সব সময় খেয়াল রাখবেন, যেহেতু একটা ইফের লজিক্যাল টেস্ট দিয়ে দুইটা কমেন্ট লেখা যায়, সেহেতু একবারে সর্বশেষে সেটার জন্য এক্সট্রা করে আর একটা ইফ টাইপ করার কোনো দরকার নেই। এটা আমরা একবার টাইপ করে দেখাবো সম্পূর্ণটা। সমান সমান ইফ, এইটা যদি বড় হয় এইটার
তাহলে বেনিফিট, আমি এখানে প্রফিট লিখে দিচ্ছি, কমা, আবার ইফ টাইপ করলাম, ইফে ডাবল ক্লিক দিতে পারি অথবা ট্যাব প্রেস করলেও হয়ে যাবে। এটা যদি ইকুয়াল টু সমান হয় এইটার, তাহলে হবে ইকুয়াল। এরপর শেষের কমেন্টটা আমরা জাস্ট লিখে দিলে হবে, এক্সট্রা লজিক্যাল টেস্ট টাইপ করার দরকার নাই, এখানে একটা কমা দেওয়া দরকার ছিল। তাহলে এইটা যদি সমান হয় ইকুয়াল চলে আসবে, আর যদি সমান না হয় অটোমেটিক্যালি লস লেখাটা চলে আসবে। এখানে লিখে দিলাম লস। এখন আমরা ক্লোজিং ব্র্যাকেট কয়টা দিব, যেহেতু ওপেনিং ব্র্যাকেট দুইটা আছে, আমরা ক্লোজিং ব্র্যাকেট দুইটা দিতে পারি, অথবা প্রথম ব্র্যাকেটটা লাল আছে, শেষে লাল ব্র্যাকেট আসার আগ পর্যন্ত ব্র্যাকেট দিতে থাকবো, অথবা আমরা কোনো ব্র্যাকেটই দিব না, জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এক্সেল থেকে আমাকে কারেকশন করে দিবে যদি সম্পূর্ণ ফর্মুলাটা আমি সঠিকভাবে টাইপ করি। ইএস দিয়ে দিলেই ফর্মুলাটা কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখানে 2100 দুটাতেই আছে, এখানে চলে আসলো ইকুয়াল। আমি এখান থেকে যদি 500টাকে 600 বানিয়ে দিই, তাহলে এখানে সামটা বেড়ে যাবে এবং কমেন্টটাও চেঞ্জ হয়ে যাবে, প্রফিট হয়ে গেল। এরপরে এইখানে 500টাকে যদি আমি 700 বানিয়ে দিই, তাহলে এখান থেকে কমেন্ট চলে আসলো লস। এরপর আমরা পরবর্তী উদাহরণে চলে যাব। এইখানে দেখতে পাচ্ছেন গ্রিন, ইয়েলো, রেড লাইটগুলো যদি এরকম হয় তাহলে এটার মানে কি বোঝায় সেটা আমরা ইফ ফর্মুলার মাধ্যমে দেখাবো। যেমন এগুলো আমি কেটে দিই, আগে সূত্রটা একবার দেখেন। ইকুয়াল টু ইফ, এই সেলটা ক্লিক করলাম, ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমার ভিতরে বা কোটেশন মার্কের ভিতরে লিখলাম গ্রিন। এতটুকু হচ্ছে লজিক্যাল টেস্ট। এখন লজিক্যাল টেস্টের ভিতরে ইনভার্টেড কমা কেন দিলাম, এই যে লেখাটা এটা হচ্ছে আলফাবেট, আলফাবেট দিয়ে কিছু লিখলে, কমেন্ট বা লজিক্যাল টেস্ট লিখলে সেটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হয়। তাহলে A20 বা এই সেলটা যদি গ্রিন হয় বা গ্রিন লেখা থাকে, তাহলে কমেন্টটা আসবে সেফ। কমা দিয়ে আবার ইফ টাইপ করলাম, আবার এই সেলটা ক্লিক করলাম, এই সেলটা যদি ইউলো লেখা থাকে তাহলে কমেন্টটা আসবে অ্যালার্ট। এবং লাস্ট কমেন্টের জন্য আলাদা করে ইফ না টাইপ করে ডেঞ্জার লিখে দিলাম। যদি এই সেলটা গ্রিন হয় তাহলে সেফ আসবে, যদি এই সেলটা ইউলো হয় তাহলে অ্যালার্ট আসবে, এবং ইউলো যদি না হয় তাহলে ডেঞ্জার অটোমেটিক্যালি চলে আসবে। এইটা আমরা একবার টাইপ করে দেখাবো। ইকুয়াল টু ইফ এই সেলটা যদি গ্রিন হয় তাহলে কমেন্ট আসবে সেফ, ইনভার্টেড কমা, আবার ইফ টাইপ করলাম, এই সেলটা যদি ইয়েলো হয় তাহলে কমেন্ট আসবে অ্যালার্ট, এবং যদি ইয়েলো না হয় তাহলে কমেন্ট আসবে ডেঞ্জার। এরপরে আমরা একবার চেক দিয়ে নিব সব ঠিক আছে কিনা, তারপরে আমরা এন্টার প্রেস করব। ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন? ইয়েস। এখন আমি এখান থেকে যদি ড্র্যাগ করে দেই তাহলে বাকিগুলোতেও কমেন্ট বসে গেল। গ্রিন থাকলে সেফ, ইয়েলো থাকলে অ্যালার্ট, রেড থাকলে ডেঞ্জার। এরপরে আমরা পরবর্তী উদাহরণে চলে যাব। এইখানে আমরা গ্রেড, পয়েন্ট এবং জিপিএ ইফ ফর্মুলা ব্যবহার করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন ইফ এই সেলটা যদি বড় হয় বা সমান হয় 80 এর, তাহলে কমেন্ট হবে এ প্লাস। এ প্লাস যেহেতু আলফাবেট দিয়ে লেখা, এই জন্যই ইনভার্টেড কমার ভিতরে ক্লোজ করলাম। কমা দিয়ে আবার ইফ, আবারও এই সেলটা ক্লিক করে গ্রেটার দেন ইকুয়াল টু 70, তাহলে এখন কমেন্টটা হবে এ। কমা দিয়ে আবারও এই সেলটা ক্লিক করলাম, ইফ টাইপ করে 60 এর ক্ষেত্রে হলো এ মাইনাস, 50 এর ক্ষেত্রে বি, 40 এর ক্ষেত্রে সি, 33 এর ক্ষেত্রে ডি, এবং লাস্ট কমেন্টের জন্য আলাদা করে ইফ টাইপ করলাম না, এখানে লিখে দিলাম এফ। তার মানে এই লজিক্যাল টেস্টটা যদি মানে তাহলে ডি আসবে, আর যদি না মানে অটোমেটিক্যালি এফ চলে আসবে। এবং শেষের ব্র্যাকেটগুলো লক্ষ্য করুন, শেষের এই ব্র্যাকেটগুলো নিয়ে আলাদা করে ভাবার দরকার নেই। সম্পূর্ণ ফর্মুলা যদি ঠিক থাকে জাস্ট এন্টার দিয়ে দিলেই এক্সেল থেকে কারেকশন করে রেজাল্টটা দিয়ে দিবে। এরপরে পয়েন্টের ফর্মুলাটা যদি আমরা এখান থেকে দেখি, সম্পূর্ণ ফর্মুলাটাই সেম, স্ট্রাকচার সেম, জাস্ট কমেন্টগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এইখানে এ প্লাসের জায়গায় 5, এ এর জায়গায় 4, এ মাইনাসের জায়গায় 3.5, বি এর জায়গায় 3, সি এর জায়গায় 2, ডি এর জায়গায় 1 এবং এফ এর জায়গায় 0। এখন এইখানে লক্ষ্য করলে দেখবেন কমেন্টগুলো ইনভার্টেড কমার ভিতরে বা কোটেশন মার্কের ভিতরে লেখা হয়নি, কেননা এগুলো নাম্বারসের কমেন্টগুলো ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয় না। আবার প্রশ্ন আসতে পারে, আমরা এইখানে লিখলাম 5, 3.5, 4, কিন্তু এন্টার দেওয়ার পর এইখানে এইরকম কিভাবে আসলো? এইটা করার জন্য আমরা এটা সিলেক্ট করে জাস্ট এইখান থেকে নাম্বারের গ্রুপ থেকে পয়েন্টের ঘর বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আশা করা যায় আগের ফর্মুলাগুলো দেখানোর কারণে এইগুলো আপনারা নিজেরাই টাইপ করতে পারবেন। একটা করার পর বাকিগুলো এখান থেকে জাস্ট ড্র্যাগ করে দিলেই হয়ে যায়।
পয়েন্টের ক্ষেত্রেও সেম। এখন আমরা জিপিএটা দেখে নিব। প্রথমে ইফ দিলাম, এরপরে অর, এরপরে প্রতিটা সেল, প্রতিটা পয়েন্টের সেল ক্লিক করে সমান সমান 0, সমান সমান 0, এরকম দিলাম। লাস্টেরটা ক্লিক করে সমান সমান 0 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এরপরে কমা দিলাম, কেননা অরের ফর্মুলাটা ক্লোজ করা প্রয়োজন, তা না হলে ইফের ফর্মুলা কাজ করবে না। এরপরে এই পুরোটা মিলে একটা লজিক্যাল টেস্ট হয়ে গেল এই ব্র্যাকেটটা দেওয়ার কারণে। এরপরে কমা টাইপ করলাম, এরপরে প্রথম কমেন্ট হিসাবে এফ দিলাম, দ্বিতীয় কমেন্ট হিসাবে এখান থেকে এভারেজ দিয়ে দিলাম। এখানে যদি কোনো সেলের পয়েন্ট 0 থাকে তাহলে এফ চলে আসবে, আর তা না হলে এভারেজ চলে আসবে। আমরা শুধু এভারেজ করে যদি দিতাম তাহলে রেজাল্ট ভুল আসতো, কেননা এভারেজ করলে এখানে একটা পয়েন্ট দিয়ে দিবে, কিন্তু ফেল করলে পয়েন্ট আসে না, এফ আসে। এই জন্য জিপিএ বের করার সূত্র এইটা ব্যবহার করতে হবে। এই সূত্রটা আমরা একবার টাইপ করে দেখাবো। আমরা যদি জিপিএ এভারেজ দিয়ে বের করি, এ ভি, এখান থেকে এভারেজ, এই পয়েন্টগুলোর এভারেজ করি, সিলেক্ট করে এন্টার দিলাম। এইটা সাধারণত একটা ভুল প্রক্রিয়া, কেননা এখানে একটা সাবজেক্টে ফেল এসেছে এবং পয়েন্ট 0 এসেছে। এরকম যদি আসে তাহলে এখানে পয়েন্ট না আসে এফ আসবে। তাহলে আমরা জিপি এর সঠিক ফর্মুলাটা এখন টাইপ করে দেখাবো। প্রথমে এখান থেকে ইফ টাইপ করতে হবে, এরপরে অর টাইপ করতে হবে, এরপরে প্রতিটা সেল ক্লিক করে সমান সমান 0, দিব, সমান সমান 0, সমান সমান 0, আমরা কিন্তু সূত্রটা এখানে দেখতে পাচ্ছি, এখান থেকেও চাইলে এডিট করতে পারবো। সমান সমান 0, এইভাবে প্রতিটা সেলই সমান সমান 0, দিয়ে দিব, কিন্তু লাস্ট সেলটা সমান সমান 0 দিয়ে কমা দিব না, কেননা এখানে দেখতে পাচ্ছেন এখানে আর ইফের সূত্রটা বিরাজমান নেই, এখানে অরের সূত্র চলে এসেছে। এখানে আমরা অরের ব্র্যাকেটটা ক্লোজ করব, ক্লোজ করার পর এটা আবার ইফের সূত্রতে ট্রান্সফর্ম হয়ে গেল, এরপরে কমা দিলাম। এখন এই সম্পূর্ণটা একটা লজিক্যাল টেস্ট হয়ে গেছে। এরপর এখানে ভ্যালু ট্রু, ভ্যালু ফলস দুইটা কমেন্ট আমরা লিখব। এইখানে প্রথম কমেন্টটা লিখে দিব এফ এবং দ্বিতীয় কমেন্টটা লিখে দিব এভারেজ। সম্পূর্ণটা সিলেক্ট করে এরপরে এন্টার দিলেই হয়ে যাবে। প্রথম কমেন্টটা এফ এবং দ্বিতীয় কমেন্টটা এভারেজ লেখার কারণ হচ্ছে, যদি এখানের পয়েন্টের কোনো সেল যদি 0 থাকে তাহলে এফ চলে আসবে, তা না হলে এভারেজ চলে আসবে। এন্টার দিয়ে দেই, এখানে এফ চলে এসেছে। আমি এখান থেকে যদি 32টাকে 33 করে দেই তাহলে এইখান থেকে গ্রেড, পয়েন্ট এবং জিপিএ তিনটাই চেঞ্জ হয়ে যাবে। এন্টার দিলাম, তিনটাই চেঞ্জ হয়ে গেল। আবার 32 করে দিলে আগের মতো হয়ে গেল। এরপর আমরা আলটিমেট উদাহরণের দিকে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 43,000 বা তার বেশি হলে বেসিক স্যালারি এর 35%, 43,000-এর কম কিন্তু 22,000-এর সমান বা বেশি হলে বেসিক স্যালারি এর 40% হবে হাউস রেন্ট, 22,000-এর কম কিন্তু 16,000-এর সমান বা বেশি হলে 50% এবং 16,000-এর কম হলে 60%। এখানে দেখতে পাচ্ছেন সূত্রটা যদি বড় করে দেখাই, এখানে ইফ দিয়ে বেসিক স্যালারি ঘরটা ক্লিক করলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 43,000, কমা দিয়ে আবার এই সেলটা ক্লিক করে ইনটু 35% দিয়ে দিলাম। এর মানে এখানে বুঝালো এই সেলটা যদি বড় বা সমান হয় 43,000-এর তাহলে বেসিক স্যালারির 35% পাবে হাউস রেন্ট। এরপরের কথাটা ছিল 43,000-এর কম কিন্তু 22,000-এর সমান বা বেশি হলে কত পাবে। 43,000-এর কম এই কথাটার জন্য কিছু টাইপ করা লাগবে না, এখানে টাইপ করতে হবে 22,000-এর সমান বা বেশি পেলে হবে 40% এবং 16,000-এর বেশি বা সমান পেলে হবে 50% এবং 16,000-এর কম পেলে 60%। 16,000-এর কম পেলে 60%, এটা যেহেতু লাস্ট কমেন্ট এই শর্তটার সাথেই এই কমেন্টটা লিখে দিতে হবে, যেহেতু একটা ইফ ফাংশন দিয়ে দুইটা কমেন্ট লেখা যায়। এইটা যদি 16,000-এর বড় বা সমান হয়, মানে বেসিক স্যালারি যদি 16,000-এর বেশি বা সমান হয় তাহলে বেসিক স্যালারির 50% পাবে হাউস রেন্ট, তা না হলে অটোমেটিক্যালি 60% পাবে হাউস রেন্ট। আর এই 22,000-এর কম 43,000-এর কম কথাগুলোর জন্য এক্সট্রাভাবে কিছু টাইপ না করার কারণ হচ্ছে এখানে 22,000-এর সমান বা বেশি মানেই 43,000-এর কম আছে, কেননা 43,000-এর শতটা আগেই টাইপ করা হয়েছে। এই সম্পূর্ণটা যদি আমরা একবার টাইপ করে দেখাই তাহলে এমন দাঁড়াবে, ইকুয়াল টু ইফ বেসিক স্যালারি যদি বড় হয় বা সমান হয় 43,000-এর তাহলে বেসিক স্যালারি এর 35% পাবে হাউস রেন্ট। পার্সেন্টটা দিতে ভোলা যাবে না, তাহলে 35 গুণ হয়ে যাবে। এরপরে আবার ইফ টাইপ করলাম, বেসিক স্যালারি যদি বড় হয় বা সমান হয় 22,000-এর তাহলে বেসিক স্যালারি এর 40% পাবে হাউস রেন্ট। আবার ইফ টাইপ করলাম, বেসিক স্যালারি যদি বড় বা সমান হয় 16,000-এর তাহলে বেসিক স্যালারি এর 50% পাবে হাউস রেন্ট, 16,000-এর কম যদি হয় তাহলে
বেসিক স্যালারি এর 60% পাবে হাউস রেন্ট। এখন এখান থেকে আমরা এন্টার দিয়ে দিলেই ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, ইয়েস। এখান থেকে ড্র্যাগ করে দিলে বাকিগুলো হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটা যদি আপনারা খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখেন এবং রিপিটেডলি দেখেন, ইফের ফর্মুলাটা বেসিক কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আজকের পর থেকে ইফের ফাংশন আপনাদের মুখস্থ করতে হবে না। আপনারা যে কোনো সিচুয়েশন অনুযায়ী ইফের ফাংশন টাইপ করে নিতে পারবেন। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।